আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন তবে এই বছরটি আপনার জন্য সোনায় সোহাগা। কেননা এমনিতে বছর জুড়ে ইউরোপিয়ান ফুটবলের টাইট শিডিউল, তার উপর গত মৌসুম থেকে CR7 এবং LM10 এর কল্যাণে যুক্ত হয়েছে সৌদি প্রো লিগ এবং আমেরিকান সকার লিগ MLS। তবে 2024 সাল যেন আন্তর্জাতিক ফুটবল স্বমহিমায় বাস্বর হয়ে ফসরা সেজে বসেছে। দুটি মহাদেশীয় মেগা ইভেন্ট অলরেডি শেষ হয়েছে এবং আগামী জুনে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের পরে সবচেয়ে পপুলার দুটি মেগা ইভেন্ট, কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ। আমরা গত এপিসোডে কোপা আমেরিকার ইতিহাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। সো স্কিপ না করে পুরো ভিডিও দেখুন এবং কমেন্ট করে জানিয়ে যান আপনার প্রিয় দল কোনটি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। যদি আপনাকে কেউ এই প্রশ্ন করে এই আর্জেন্টিনা টিমের মূল শক্তি কোথায়, তাহলে 2-3 বছর আগেও হয়তো আপনি উত্তর দিতেন ফরওয়ার্ডে, কিন্তু এখন আপনি কি উত্তর দিবেন আমি জানি না। তবে বেশিরভাগ ফুটবল প্রেমী এক বাক্যে অ্যান্সার দিবে মিডফিল্ডে। ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ফারেদেস, ফেলাসিওস, রদ্রিগো ডি ফলের সাথে মেসিও যখন মিডফিল্ডে নেমে যায়, তখন মোটা দাগে আর্জেন্টিনার মেন স্ট্রেংথ এখন মিডফিল্ড। এই মিডফিল্ডারদের সবাই বল পায় স্কিলফুল, ভালো পাসার। সো এই টিমের সেরাটা আনতে হলে এই মিডফিল্ডকে ঘিরে ট্যাকটিক্স সাজাতে হবে। আর এই স্কিলফুল মিডফিল্ডারদের স্ট্রেংথ কাজে লাগাতে হলে তাদের জন্য ইফেক্টিভ প্লেয়িং স্টাইল সেট করতে হবে। অ্যান্ড সেটা হচ্ছে পাসিং ফুটবল। ডিফেন্সিভ মাইন্ডেড লিওনেল স্কালোনি 2 বছর আগেও এতটা ডিফেন্ডেবল মিডফিল্ড পাওয়া তো দূরের কথা, হয়তো আশাও করেনি। যেহেতু তারকায় ঠাসা এই মিডফিল্ড নিয়ে প্রথমবারের মতো কোনো মেগা ইভেন্টে যাচ্ছেন, সুতরাং কেমন হতে পারে মিস্টার স্কালোনির ট্যাকটিক্স কিংবা খেলোয়াড়েরাই বা কতটা ইফেক্টিভ ফুটবল উপহার দিতে পারে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে জুনের 21 তারিখ পর্যন্ত। প্রথম মেগা ইভেন্ট বলছি কারণ এই দলটা যখন 2 বছর আগে কাতার বিশ্বকাপে গিয়েছিল তখন তাদের মাঝমাঠ ছিল সম্ভাবনাময় এবং খুবই তরুণ। তবে 2 বছরের ব্যবধানে তারা আজ নিজেদেরকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড সমৃদ্ধ দল হিসেবে প্রমাণ করেছেন। স্কালোনির উচিত হবে, যেহেতু একজাক প্রতিভাবান এবং ইফেক্টিভ মিডফিল্ডার নিয়ে মার্কিন মূল্যকে যাচ্ছে, সেহেতু জাবি, ইনিয়েস্তা, অলোনসো, বুস্কেটস, সিলভা কিংবা ফেব্রিগাসদের আমলে স্পেন যেভাবে মিডফিল্ডকে ঘিরে পাসিং ফুটবল ট্যাকটিক্সে খেলতো এবং মিডফিল্ড ডমিনেট করত, সেই দিকে ধাবিত হওয়ার পাশাপাশি হাই প্রেসিং, গতি এবং দ্রুত কাউন্টারে গিয়ে গোলের সুযোগ তৈরিতে মনোনিবেশ করার। যেহেতু পাসিং ফুটবল খেলতে হলে মোটামুটি সব প্লেয়ারকে ন্যারো স্পেসে বল দখলে রাখার এবং সঠিক পাস দেওয়ার মতো এবিলিটি এবং কনফিডেন্স রাখতে হয়। আর অফ দ্য বল মুভমেন্ট এবং নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়া লাগে। উপরের প্লেয়ার নিচে নেমে যাবে, নিচের প্লেয়ার উপরে উঠে যাবে, ওয়াইডের প্লেয়ার সেন্টারে চেপে আসবে এবং সেন্টারের প্লেয়ার ওয়াইডে চাপবে। মানে সিচুয়েশন বুঝে প্লেয়ারেরা মুভমেন্ট করবে, পাসিং লেন অথবা পাসিং অপশন ক্রিয়েট করবে। কখনো ডিফেন্ডাররা স্পেস পেয়ে বল নিয়ে উপরে উঠে যাবে, কখনো ফরওয়ার্ডেরা নিচে নেমে পাসিং করবে। এই মিডফিল্ড আর পাসিং ফুটবলে গতির উপর ভরসা করে চলা উইঙ্গারেরা কম প্রায়োরিটি পায়, তবে তাদেরকে গতির থেকে ড্রিবলিংয়ে ফোকাস করা লাগে বেশি। কেননা এই সিস্টেমে বিহাইন্ড দ্য ডিফেন্স লং বল, থ্রু বল কম খেলা হয় আর উইঙ্গারেরা বেশিরভাগ টাইমে টাচ লাইনে পজিশন নিয়ে থাকলে তাদেরকে কম পাস দেওয়া হয়। তাদেরকে তখনই পাস দেওয়া হয় যখন অপোনেন্ট পিচের এক সাইডে চেপে আসা আর অপর পাশে থাকা উইঙ্গারটা ফাঁকা থাকে। ডি মারিয়া এই সিস্টেমে তার ড্রিবলিং দিয়ে যতটা ইফেক্টিভ, গার্নাসো তার গতি দিয়ে ততটা ইফেক্টিভ হবে না, এটা সবাইকে মানতে হবে এবং বুঝতে হবে। কিন্তু গার্নাসো তারপরেও দরকারি, কারণ সেই এখন আর্জেন্টিনার বেস্ট লেফট উইং অপশন গতি দিয়ে। গার্নাসো সবসময় ইউনাইটেডের মতো তার গতি দেখানোর সুযোগ পাবে না, কিন্তু সে তাও ইফেক্টিভ হতে পারবে যদি তাকে কেউ পারফেক্টলি ভালো একটা থ্রু বল দিতে পারে।